আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 এই জার্নির আজকে হবে লেসন নাম্বার 11। I hope all of you are fit and fine by the grace of Almighty Allah, and Alhamdulillah I am also doing great. IELTS এর জার্নি শুরু করার পূর্বে আমাদের জার্নি হচ্ছে এখন বর্তমানে ইংরেজি ফাউন্ডেশনকে মজবুত করা। যে কোনো ভাষা শিখতে হলে প্রাথমিক অবস্থায় যেহেতু নেটিভ না, তাই কিছু রুলস ফলো করে, কিছু নিয়ম কাঠামো ফলো করে ওই ভাষার ফাউন্ডেশনটা মজবুত করা লাগে। ঠিক আমরা এই পথেই আগাচ্ছি। আমাদের 10টা লেসন কমপ্লিট হয়েছে। দ্যাটস মিন 3 ভাগের 1 ভাগ কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। যারা কন্টিনিউ করতেছেন অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকেন, ফুল কোর্সটা করেন, এদিক সেদিক না তাকিয়ে এক রাস্তায় হাঁটেন। ইনশাআল্লাহ মাত্র 1 থেকে 2 মাসের মধ্যেই আপনার ফাউন্ডেশনটা মজবুত হবে। দেন একটা অ্যাবিলিটি থাকবে রিডিং পড়ার, লিসেনিং করার, কিছু লেখার, বলার ইনশাআল্লাহ। আইএলটিএস এর জার্নি ফাউন্ডেশন লেভেল 2 কমপ্লিট করার পরে ফাউন্ডেশন লেভেল 2 তে অনেক কিছু থাকবে। এটা কমপ্লিট করার পরে ইনশাআল্লাহ আইএলটিএস এর জার্নিটা খুব সহজ হবে। তাহলে চলুন শুরু করি। এট ফার্স্ট লেটস সি হাউ মেনি থিংস আর देयर इन টুডেস লেসন। আমরা জানি 7টা পার্ট থাকে প্রত্যেকটা লেসনের মধ্যে। তো আজকে লেসনের মধ্যে ঠিক এভাবেই আছে। পার্ট 1 সবসময় টাং টুইস্টার থাকে। পার্ট 2 ভোকাবুলারিজ এবং রেগুলার ভার্ব। তারপরে পার্ট 3 মেমোরাইজিং পার্ট। এই পাঠের মধ্যে লেসন 11তে থাকছে হচ্ছে ধন্যবাদ জানানোর প্লাস ধন্যবাদ জানালে উত্তর দেওয়ার ইংরেজি ফ্রেজগুলো। ধন্যবাদ যদি কেউ জানায় বা আমরা এর উত্তর দিই, তো এগুলোর জন্য ইংলিশে বেশ কিছু ফ্রেজ আছে, এগুলো ব্যবহার করে মূলত স্পিকিং এর মধ্যে ব্যবহার করা হয়। সো এগুলো শিখবো। তারপরে ইরেগুলার ভার্ব থাকবে আর গ্রুপ ভার্ব থাকবে হচ্ছে আজকে খাম দিয়ে। এরপরে এই লেসন থেকে শুরু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। এতদিন আমরা বিভিন্ন কলোকেশন পড়েছিলাম। তো লেসন 11 থেকে শুরু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। ইংরেজি ভাষার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, এই ভাষাতে আরো বেশি পারদর্শী হওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস খুবই গুরুত্বপূর্ণ, যা আমরা ধীরে ধীরে বাকি লেসনগুলোতে প্রতিদিন 10টা 20টা করে শিখব। তারপরে সেন্টেন্স স্ট্রাকচার, এটাকে আমি রেড কালার দিয়ে রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস এটা। এরপরে হচ্ছে পার্ট 4 প্যাটার্ন 24 and 25 থাকবে আজকে। এরপরে হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কোর স্পিকিং পার্ট, খুবই ইম্পর্টেন্ট। এখানে আজকে থাকছে টেবিল অফ ফিউচার ইনডেফিনিট উইথ প্র্যাকটিস চার্ট। এই পার্টের মধ্যে আমাদের অনেক প্র্যাকটিস করতে হয়, খুবই গুরুত্বপূর্ণ পার্ট। যদি আপনি অন্য পার্টগুলো নাও দেখেন, অ্যাটলিস্ট এই পার্টের প্রতি যদি গুরুত্ব দেন, তাও আপনার ফাউন্ডেশন অনেক মজবুত হয়ে যাবে। তারপরে পার্ট 6 এবং 7, এখানে প্রেজেন্টেশন এন্ড কোয়েশ্চেন্স উইথ আনসার। এখানে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হয় এবং প্রশ্ন উত্তর থাকে একটা টপিকের উপর। আজকের টপিকটা হচ্ছে মাই ফেভারিট মুভি। ওকে, পিডিএফ থাকবে কমেন্ট সেকশনের মধ্যে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তাহলে চলুন শুরু করি লেসন নাম্বার 11, ব্রেকিং দ্য সাইলেন্স পার্ট 1। একটু নড়াচড়া দিয়ে বসেন, ফিল করেন আপনি পারবেন, আপনাকে দ্বারা সম্ভব। এই জার্নিটা অনেকের জন্য কষ্টকর, অনেকেই হাল ছেড়ে দেয়, শুরু করে 2 মাস 3 মাস পরে বলে আমাকে দিয়ে হবে না। বাট আপনি এটা ফিল করেন যে আপনাকে দিয়ে হবে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। আল্লাহ বলেন মানুষ যা চেষ্টা করে তাই পায়। তো আপনি চেষ্টা করবেন, আপনিও পাবেন। হতাশ হওয়া যাবে না। মানুষ হয়তো সফল হয় 2 মাসে 3 মাসে, আপনি হলেন 6 মাসে। সমস্যা কোথায়? ফিল করেন আপনি পারবেন। দেন মুখের ব্যায়াম করেন, জিহ্বা বের করেন, ভিতরে নেন, ডানে বামে ঘোরান, ঠোঁটের ব্যায়াম করেন। সম্ভব হলে আমার ভিডিওটাকে স্টপ করে বা এর পূর্বেই যে কোনো 1-2টা ভিডিও দেখে রাখবেন। কিসের মধ্যে? ইউটিউবের মধ্যে সার্চ দিবেন মুখের জড়তা দূর করার উপায়, অনেক ভিডিও চলে আসবে। আচ্ছা, ব্যায়াম শেষ হলে দেন আসেন টাং টুইস্টার। 5 মিনিট প্র্যাকটিস করবেন। নাম্বার 1 টাং টুইস্টার এটা, ফ্রেড টেড ব্রেড এন্ড টেড ফেড ব্রেড ফ্রেড ব্রেড। খুবই লম্বা, একটু কঠিন আছে এটা। আবার বলি, হ্যাঁ। Fred fed Ted bread and Ted fed Fred bread.
Fred fed Ted bread and Ted fed Fred bread. Fred fed Ted bread and Ted fed Fred bread. এটাকে কয়েকবার রিডিং করবেন, তারপরে স্পিড হয়ে যাবে। তারপরে নাম্বার 2, 9 nice night nurses nursing nicely. 9 nice night nurses nursing nicely. 9 nice night nurses nursing nicely. এটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। এই লেসনের টাং টুইস্টার 1 নাম্বারটা সর্বোচ্চ আপনি এক নিঃশ্বাসে কতবার বলতে পারছেন। 1 নাম্বারটা কিন্তু কঠিন আছে অনেকটা। এরপরে ভোকাবুলারি পার্ট। ভোকাবুলারি এখানে ধীরে ধীরে আমরা সামনে আগাচ্ছি, একটু অ্যাডভান্সের দিকে যাচ্ছি। যদি আনকমন ওয়ার্ড যেগুলো আপনার মনে হবে এগুলোকে আলাদা নোট করে ভালো করে শিখবেন। এরপর বিশেষ করে স্পেলিং এর ক্ষেত্রে ওয়ার্ড কমন হোক বা আনকমন, স্পেলিং এর দিকে খুবই গুরুত্ব দিতে হবে। যেমন চ্যারিটি অর্থ কি? দান সংস্থা। এগুলো কেমব্রিজের মধ্যে এই ওয়ার্ডগুলো আছে। সো এই ওয়ার্ডগুলোকে অবহেলা করা যাবে না, ভালো করে শিখতে হবে এবং ইনশাল্লাহ আমরা এই জার্নিতে 3 থেকে 3,500 ভোকাবুলারি শিখবো। এরপরে হচ্ছে রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব 5টা: পরীক্ষা করা, চেক চেকড চেকড, সংগ্রহ করা, কালেক্ট কালেক্টেড কালেক্টেড, তুলনা করা, কম্পেয়ার কম্পেয়ার কম্পেয়ারড, কন্টিনিউ চালিয়ে যাওয়া, কন্টিনিউড কন্টিনিউড, নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল কন্ট্রোলড কন্ট্রোলড। একটা কথা বলো রাখি, যদি কোনো ওয়ার্ড যার উচ্চারণ হয়তো আপনি দেখতেছেন পারতেছেন না, যদিও আমি এখানে দিয়ে রাখছি প্রত্যেকটা ওয়ার্ডের উচ্চারণ দিয়ে রাখছি, এইভাবে প্র্যাকটিস করবেন। আর তাও যদি মনে হয় না আমি আরো ক্লিয়ার হব এর প্রনাউন্সিয়েশনটা কি হবে, তাহলে গুগলে গিয়ে সার্চ দিবেন, লিখবেন ক্লেভার মিনিং অফ বাংলা, এরকম লিখলে একটা কি আসবে, একটা টেবল আসবে। এখানে নিচে প্রনাউন্সিয়েশনে ক্লিক করবেন, সাউন্ডে ক্লিক করবেন, দেখবেন এখানে যে সাউন্ড দিবে এটা হচ্ছে প্রনাউন্সিয়েশন। তারপরে হচ্ছে বা কোনো ওয়ার্ডের মিনিং যদি আরো কনফিউজ থাকে, তাহলে চ্যাটজিপিটির মধ্যে ওই ওয়ার্ডের মিনিংটা ভালো করে জেনে নেবেন, তাহলে একদম কেন ব্যবহার হচ্ছে, কেমনে ব্যবহার হচ্ছে, সেন্টেন্স দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝে নেবেন। এরপরে চলেন পার্ট 3, মেমোরাইজিং পার্ট। এখানে কিছু ফ্রেজ আছে, যেমন প্রথম হচ্ছে ধন্যবাদ জানানোর ইংরেজি ফ্রেজ। এখানে যা যা আছে সবগুলা দিয়ে মূলত ধন্যবাদ বোঝানো হয় এই অনুভূতিটাতে, যদিও এখানে অনেক অনেক ভিন্ন ভিন্ন আছে, মিনিং আছে, বাট সবগুলো মানে এটাই কারো কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। যেমন থ্যাংক ইউ আমরা বলে থাকি, নিউট্রাল থেকে সবাইকে সবাই বলতে পারি। তারপরে থ্যাঙ্কস, এই যে থ্যাংক ইউ এবং থ্যাঙ্কস, অনেকে থ্যাঙ্কস সবাইকে বলে দেয়, কিন্তু আসলে থ্যাঙ্কস এটা হচ্ছে ইনফর্মাল একটা ফ্রেজ। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ, খুব পোলাইটের জন্য। মেনি থ্যাঙ্কস আছে, থ্যাঙ্কস আ লট, ইনফর্মাল। তো এগুলাকে ইনফর্মাল সিচুয়েশনেই ব্যবহার করতে হবে। তারপরে পোলাইট এবং ইমোশনালের ক্ষেত্রে কি বলে, থ্যাংক ইউ সো মাচ, আমি সত্যি কৃতজ্ঞ, পোলাইটলি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। এভাবে যা যা আছে সবগুলোকে কয়েকবার পড়ে নেবেন। এখানে একদম এক মুখস্থ করে যে এক বৈঠকে সবগুলো শোনাতে হবে, বিষয়টা টোটালি এরকম না। জাস্ট 5 বার 10 বার দেখে দেখে পড়বেন, সাউন্ড করে অর্থ সহকারে পড়বেন, দেন অটোমেটিক আপনার ব্রেনের মধ্যে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং কমিউনিকেশনের ক্ষেত্রে, মেসেজের ক্ষেত্রে এগুলো ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন ভাবে ইউজ করবেন, তাহলে মনে থাকবে। এরপরে ধন্যবাদের উত্তরে বলার ইংরেজি ফ্রেজ। আচ্ছা, ধন্যবাদের উত্তর কি কি দিয়ে বলা যায় দেখেন, ইউ আর ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, ইট ইজ মাই প্লেজার, মাই প্লেজার। এভাবে যা যা আসে বলা যায়। নট এট অল, অনেক সময় অনেক আপনি ভালো একটা কাজ করছেন, অনেকে ধন্যবাদ জানাচ্ছেন, এটা বলতে নট এট অল, একদমই না বা সমস্যা নেই এরকম। ডোন্ট মেনশন ইট, উল্লেখ করার কিছু না, পোলাইটলি, হ্যাঁ, নম্রতা ভদ্রতার ক্ষেত্রে এগুলো বলা যায়। দ্যাটস ওকে, মানে ঠিক আছে বা সমস্যা নাই। তো যা যা আছে সবগুলোকে পড়ে নেবেন। এরপরে ইরেগুলার ভার্ব, শোয়া, লাই। লাই যখন রেস্টের ক্ষেত্রে হয় তখন এর অর্থ হবে শোয়া, বিশ্রাম নেওয়া, এরকম আর কি। লেই, লেইন, হারানো, লস, লস্ট, লস্ট, বানানো, মেক, মেড, মেড। তারপরে অর্থ হওয়া, মিন্ট, মিন্ট, মিন্ট। দেখা করা, মিট, মেট, মেট। ফ্রেজাল ভার্ব আছে কাম দিয়ে, যা আছে শিখবেন। কাম অ্যাক্রস মানে হঠাৎ পাওয়া, কাম মানে আসা আমরা জানি, বাট কাম অ্যাক্রস মানে কি, হঠাৎ পাওয়া, ফিরে আসা,
কাম ব্যাক, আইডিয়া বের করা, কাম আপ উইথ, কাম আপ টু সমান হওয়া, কাম এলং সাথে আসা। এই যে যা যা আছে ওগুলা ভোকাবুলারির মতো করে শিখতে হবে। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কেও ঠিক এভাবেই গুরুত্ব দিয়ে শিখতে হবে। অ্যাবাইড বাই মেনে চলা, অ্যাবাইড উইথ সঙ্গে থাকা, যা যা আছে সবগুলোকে, এখানে কটা আছে 20টা, ভালো করে শিখে নেবেন। কোনোটার প্রনাউন্সিয়েশনে ঝামেলা হলে গুগল থেকে দেখে নেবেন। অ্যাডাপ্ট ফর উপযোগী করে নেওয়া, একটা হচ্ছে উপযোগী হওয়া আর একটা হচ্ছে কি উপযোগী করে নেওয়া, অ্যাডাপ্ট ফর। এরপর আসেন স্ট্রাকচার নাম্বার 9, খুবই গুরুত্বপূর্ণ, এটাকে অবশ্যই প্র্যাকটিস করবেন। একটা বাক্য দিয়ে কয়বার 32টা বাক্য। আমি করতে পারতাম, আই মাইট ডু, সম্ভাব্য, হ্যাঁ আমি অতীতের সম্ভাব্য একটা কাজ আই মাইট ডু। পূর্বে 8 নম্বরে কি পড়েছিলাম, আই মে ডু, আমি করতে পারি, সম্ভব, পসিবিলিটি বোঝানোর জন্য। ঠিক এটাকে অতীতকালে আমি করতে পারতাম, পাস্ট। তো আমি করতে পারতাম আই মাইট ডু, আমি বানাতে পারতাম আই মাইট মেক, আমি খেতে পারতাম আই মাইট ইট। এভাবে এই যেখানে ডো আছে ডোকে পরিবর্তন করে অবশ্যই অ্যাটলিস্ট 5টা ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন। একটু টাইম লাগবে, তবে অনেক কাজে আসবে। আচ্ছা, আমি করতে পারতাম আই মাইট ডু, আমি করতে পারতাম না আই মাইটন্ট ডু, আমি কি করতে পারতাম মাইট আই ডু, আমি কি করতে পারতাম না মাইটন্ট আই ডু, আমি কি করতে পারতাম, এখানে আমি কি মানে এখানে কোন জিনিস করতে পারতাম এরকম বোঝাচ্ছে। ধরুন এখানে হচ্ছে কি মাইট আই ডু, আমি কি করতে পারতাম, এটা জাস্ট একটা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে, বাট এখানে প্রশ্ন করা হচ্ছে আবার হোয়াট আসার কারণে স্পেসিফিক ভাবে কোন জিনিসটা করতে পারতাম এটা মিন করতেছে। ঠিক আছে, হোয়াট মাইট আই ডু, আমি কি করতে পারতাম, হোয়াট মাইটন্ট আই ডু, আমি কি করতে পারতাম না, আমি কি জন্য করতে পারতাম, ফর হোয়াট মাইট আই ডু, আমি কি জন্য করতে পারতাম না, ফর হোয়াট মাইট আই ডু, আমি কখন করতে পারতাম, ওয়েন মাইট আই ডু, আমি কখন করতে পারতাম না, ওয়েন মাইটন্ট আই ডু, আমি কোথায় করতে পারতাম, ওয়ার মাইট আই ডু, আমি কোথায় করতে পারতাম না, ওয়ার মাইটন্ট আই ডু, আমি কেন করতে পারতাম, ওয়াই মাইট আই ডু, আমি কেন করতে পারতাম না, ওয়াই মাইটন্ট আই ডু, আমি কিভাবে করতে পারতাম, হাউ মাইট আই ডু, আমি কিভাবে করতে পারতাম না, হাউ মাইটন্ট আই ডু, আমি কাকে করতে পারতাম, হুম মাইট আই ডু, আমি কাকে করতে পারতাম না, হুম মাইটন্ট আই ডু, আমি কার আগে করতে পারতাম, বিফোর হুম মাইট আই ডু, আমি কার আগে করতে পারতাম না, বিফোর হুম মাইটন্ট আই ডু, আমি কার পরে করতে পারতাম, আফটার হুম মাইট আই ডু, আমি কার পরে করতে পারতাম না, আফটার হুম মাইট আই ডু, আমি কার সাথে করতে পারতাম, উইথ হুম মাইট আই ডু, আমি কার সাথে করতে পারতাম না, উইথ হুম মাইট আই ডু, কে করতে পারতো, হুম মাইট ডু, কে করতে পারতো না, হুম হু মাইটন্ট ডু, কারা করতে পারতো, হু মাইট ডু, কারা করতে পারতো না, হু মাইটন্ট ডু, আমি কোন কাজটি করতে পারতাম, which work might I do, আমি কোন কাজটি করতে পারতাম না, which work mightn't I do, আমি কার কাজটি করতে পারতাম, whose work might I do, আমি কার কাজটি করতে পারতাম না, whose work mightn't I do। এটা আহ, যে মাইটের সাথে মূলত এখানে মাইট নট ছিল, আমি করতে পারতাম আই মাইট ডু, আমি করতে পারতাম না আই মাইট নট ডু। তো মাইট নট কে সংক্ষিপ্ত ভাবে কি হয়েছে মাইটেন্ট, এটা মনে রাখবেন। আপনি চাইলে মাইট নট দিয়েও প্র্যাকটিস করতে পারেন। ওকে, এবার আসেন পার্ট 4, সেন্টেন্স প্যাটার্ন। 24 and 25 দুইটা স্ট্রাকচার থাকবে। আচ্ছা, আজকের স্ট্রাকচারটা খুবই সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ। যে স্ট্রাকচারটা আছে এটা মূলত এই 3টা সেন্সের জন্য ব্যবহার করা হয়। যেমন বিষয়টা দেখেন, আমাকে করতে হয়, এই সেন্সের একটা কথা। তারপর হচ্ছে আমার করার কথা, অতীতের। আমাকে করতে হবে, নির্ধারিতভাবে একটা টাস্ক, ধরেন এরকম দায়িত্ব। সো আমাকে করতে হয়, আমাকে স্কুলে যেতে হয়, আমাকে অফিসে যেতে হয়, আমাকে উম, এই কাজটা কমপ্লিট করতে হয় প্রতিদিন, আমাকে প্রতিদিন ক্লাস করতে হয়, ক্লাস করাতে হয়, আমাকে কথা বলতে হয় এই বিষয় নিয়ে। তো এটা হচ্ছে প্রথমটা, এই প্রথম যেটা আছে এই অর্থে এটাই ব্যবহৃত হয়। এরপরে হচ্ছে আমার করার কথা, আমার যাওয়ার কথা, আমার খাওয়ার কথা, আমার গতকালকে আহ আমার হচ্ছে বাজারে যাওয়ার কথা, মার্কেটে যাওয়ার কথা, বা আমার একটা ক্লাস নেওয়ার কথা। এই যে করার কথা, এই সেন্সের যে বাক্য, এটার জন্য এই স্ট্রাকচার ব্যবহৃত হয়। এরপর হচ্ছে আমাকে করতে হবে, আমাকে
তোমার সাথে কথা বলতে হবে, বা আমাকে অফিসে যেতে হবে, আজকে অফিসে আমাকে এতগুলো কাজ করতে হবে। যে করতে হবে এই সেন্সের বাক্য হচ্ছে এই স্ট্রাকচার। তিনটা স্ট্রাকচারের একটা স্ট্রাকচারের তিন রকমের অর্থ। আগে স্ট্রাকচারটা দেখে তারপরে আমরা এক্সাম্পল দেখলে আর ক্লিয়ার হয়ে যাব। সাবজেক্ট, এমিজার, এরপরে টু। পিছনে আমরা যা যা পড়েছি এগুলাতে এমিজারের পরে অ্যাডজেক্টিভ ছিল, তারপরে কন্টিনিউয়াস এর মধ্যে ভার্বের সাথে আইএনজি ছিল, বাট এখানে হচ্ছে কি সাবজেক্ট, এমিজার, তারপরে টু, টু এর পরে ভি ওয়ান। এবার চলেন দেখি। আমাকে করতে হয়, এক নাম্বার সেন্সে যেটা, এটা আমাকে করতে হয়। আমাকে প্রতি সোমবার রিপোর্ট জমা দিতে হয়। তাহলে কি হবে? আই এম টু সাবমিট দ্য রিপোর্ট এভরি মানডে। এখানে যে তিন রকমের অর্থ, এটা আপনি সেন্টেন্সের মধ্যেই বোঝা লাগবে। কিন্তু এভরি মানডে যেহেতু বলেছে, তার মানে এটা আমার করার কথা এরকম না, আমার করতে হয় এই সেন্সই হবে। হ্যাঁ, আই এম টু সাবমিট দ্য রিপোর্ট এভরি মানডে। আমাদের কোম্পানির নিয়ম মেনে চলতে হবে। উই আর টু ফলো দ্য কোম্পানি রুলস। শিক্ষার্থীদের সময় মতো অ্যাসাইনমেন্ট শেষ করতে হয়। স্টুডেন্টস আর টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্টস অন টাইম। তাকে নিয়মিত ট্রেনিং সেশনে অংশ নিতে হয়। হি ইজ টু অ্যাটেন্ড দ্য ট্রেনিং সেশনস রেগুলারলি। যেহেতু রেগুলার শব্দটা আসছে, তার মানে বুঝে নিয়েছেন যে এটা করতে হয়, রেগুলার একটা অ্যাক্টিভিটি বোঝাচ্ছে। এটা তো আর আমার করার কথা এরকম না। যেহেতু রেগুলার শব্দটা আসছে, রেগুলারলি, দ্যাটস মিন তাকে নিয়মিত ট্রেনিং সেশনে অংশ নিতে হয়। হি ইজ টু অ্যাটেন্ড দ্য ট্রেনিং সেশনস রেগুলারলি, বা আমাকে নিয়মিত ট্রেনিং সেশনে অংশ নিতে হয়। আই এম টু আই এম টু, এখানে আর হি ইজ টু হবে না, আমাকে হলে আই এম টু অ্যাটেন্ড দ্য ট্রেনিং সেশনস রেগুলারলি। আমার আমার ভাইকে প্রতিটা সেশনে নিয়মিত কি করতে হয়? অংশ নিতে হয়। তো কি হবে? মাই ব্রাদার ইজ টু, মাই ব্রাদার যেহেতু একটা থার্ড পার্সন সিঙ্গুলার, সো এখানে হি এর জায়গার মধ্যে মাই ব্রাদার ইজ টু অ্যাটেন্ড দ্য ট্রেনিং সেশন রেগুলারলি। এভাবে সাবজেক্ট পরিবর্তন করে ভিন্ন ভিন্ন ভাবে সেন্টেন্স গুলোকে প্র্যাকটিস করতে হবে। এরপরে আসেন আমার করার কথা। এখানে কি হচ্ছে? আমার করার কথা, আজ সন্ধ্যায় আমার মেন্টরের সাথে দেখা করার কথা। আই এম টু মিট মাই মেন্টর দিস ইভিনিং। দিস ইভিনিং মানে কি? আজ সন্ধ্যা, এই ইভিনিং। আজ সন্ধ্যায় আমার মেন্টরের সাথে দেখা করার কথা। আই এম টু মিট মাই মেন্টর দিস ইভিনিং। এগুলো অবস্থান বুঝে অর্থ বুঝে নিতে হবে যে আসলে এটা কোন ইয়া কোন সেন্সে মূলত বাক্যটা হচ্ছে। তারপরে আজ রাতে তার বাবা মাকে ফোন করার কথা। আজ রাতে তার বাবা মাকে কি করার কথা? ফোন করার কথা। শি ইজ টু কল হার প্যারেন্টস টুনাইট। টুনাইট মানে কি? আজ রাত। আগামীকাল তাদের অফিসে যাওয়ার কথা। দে আর টু ভিজিট দ্য অফিস টুমরো। এরপরে হবে আমাকে করতে হবে। নির্ধারিতভাবে একটা দায়িত্ব বোঝানোর জন্য এটা আসে। তোমাকে শুক্রবারের মধ্যে এই প্রজেক্ট শেষ করতে হবে। এটা আপনার রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব। ইউ আর টু ফিনিশ দিস প্রজেক্ট বাই ফ্রাইডে। বাই ফ্রাইডে, শুক্রবারের মধ্যে ইউ আর টু ফিনিশ দিস প্রজেক্ট, আপনাকে এই প্রজেক্টটা কি করতে হবে? শেষ করতে হবে। ম্যানেজার আজ ফলাফল ঘোষণা করবেন। দ্য ম্যানেজার ইজ টু অ্যানাউন্স দ্য রেজাল্টস টুডে। করবেন মানে এটা করতে হবে, নির্ধারিতভাবে ম্যানেজার করবেন, এটা তার দায়িত্ব। অতিথিরা ঠিক 6টায় পৌঁছাবেন। দ্য গেস্ট আর টু অ্যারাইভ অ্যাট 6 p.m. শার্প। শার্প মানে কি? ঠিক। এই at 6 p.m. শার্প মানে হচ্ছে ঠিক 6টায় পৌঁছাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আগেরটার মতো সেম, জাস্ট এখন একটা হচ্ছে কি, আগেরটা ছিল প্রেজেন্ট আর এখন হচ্ছে পাস্ট। আমাকে করতে হতো, আমার করার কথা ছিল, আমাকে করতে হতো। সেম, যেহেতু পাস্ট এইভাবেই হবে। আমাকে করতে হতো, আমাকে প্রতি সোমবার রিপোর্ট জমা দিতে হতো। আই ওয়াজ টু সাবমিট দ্য রিপোর্ট এভরি মানডে। আমাকে প্রতি সোমবার রিপোর্ট জমা দিতে হতো। আর একটা কি ছিল? আমাকে প্রতি সোমবার রিপোর্ট জমা দিতে হয়। আই এম টু সাবমিট দ্য রিপোর্ট এভরি মানডে। এভাবে এগুলো পরে পরে শিখবেন, বুঝবেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আমাকে হোয়াটসঅ্যাপে নোট দিবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।
গতকাল আমার মেন্টরের সাথে দেখা করার কথা ছিল। I was to meet my mentor yesterday. ঠিক আছে? এভাবে এরপরে দেখেন আমাকে করতে হতো, তোমাকে শুক্রবারের মধ্যে প্রজেক্ট শেষ করতে হতো। You are to finish the project by Friday. এখানে দায়িত্ব নির্ধারিতভাবে কোন একটা রেসপন্সিবিলিটি দায়িত্ব বোঝানোর জন্য হচ্ছে তোমাকে করতে হতো বা তোমাকে করতে হবেই, এই সেন্স দেওয়ার জন্য হচ্ছে এই স্ট্রাকচারটা ব্যবহৃত হয়। প্রথমটা হচ্ছে প্রেজেন্টের জন্য আর পরেরটা হচ্ছে পাস্টের জন্য। মানে অনেকটাই হচ্ছে, যদিও সেম না, তবে ওই যে হ্যাভ টু একটা স্ট্রাকচার আছে না, আই হ্যাভ টু স্টাডি, আমাকে স্টাডি করতে হবে, হ্যাভ টু। এই হ্যাভ টুর যে মিনিং যদিও একদম সেম না, বাট অনেকটা এরকম। এই দুটোটা স্ট্রাকচারের স্ট্রাকচার নাম্বার 24 এন্ড 25 সেম মিনিং বহন করে, তারপরেও কিছুটা ব্যবধান আছে। এটা ব্যবধান নিয়ে এখন আলোচনা করি না, চলেন কোর স্পিকিং পার্ট। মানে হ্যাভ টু হচ্ছে যিনি সাবজেক্ট তাকে মানে করতেই হবে, এটা তার, সে নিজের উপর আবশ্যক করে নিয়েছে এটা। আই হ্যাভ টু স্টাডি মানে আমাকে কি করতে হবে, স্টাডি করতেই হবে। একটা হচ্ছে আমাকে স্টাডি করতে হয় প্রত্যেক দিন প্রত্যেক শুক্রবার, বিষয়টা এরকম। মানে আমার উপর দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে, বিষয়টা অনেকটা এরকম, বা আমি নিজের উপর দায়িত্বটা চাপিয়ে নিয়েছি, এরকম একটা বিষয়। আচ্ছা, পার্ট 5, কোর স্পিকিং পার্ট। ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন দিস জার্নি। এই জার্নিতে খুবই গুরুত্বপূর্ণ পার্ট, এবং এই পার্টের মাধ্যমে হচ্ছে আমাদের ধীরে ধীরে ফাউন্ডেশনটা মজবুত হচ্ছে। তো আজকের এই পার্টের মধ্যে লেসন 11 এর মধ্যে আছে ফিউচার ইনডিফিনিট। আমরা অলরেডি ইনডিফিনিটের দুইটা পড়েছি, প্রেজেন্টের নাম্বার 1 পড়েছি, পাস্টের নাম্বার 1 পড়েছি, এবং ফিউচারের আজকে পড়ব। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট আজকে হবে তিনটা। স্ট্রাকচার কি? সাবজেক্ট, উইল, বি ওয়ান, এক্সটেনশন। এটা তো স্ট্রাকচার। আগে বুঝে নি আসলে ফিউচার ইনডেফিনিট কাকে বলে। ফিউচার ইনডেফিনিট বলে ভবিষ্যতে আমি কোনো একটা কাজ করব, এটাকে বলে ফিউচার ইনডেফিনিট। যদি বাংলা ভাষায় বলি তাহলে প্রথমে বাংলার বাক্যগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন এবং এই সেন্সটা বোঝার ট্রাই করেন। আমি ভাত খাবো, আমি খেলা করব, আমি আমার বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাব, আমি খাইতে যাব রেস্টুরেন্টে, আমি এখন ঘুমাতে যাব, আমি তোমার সাথে কথা বলবো। এগুলা তো ভবিষ্যতের একটা আগাম বার্তা দিচ্ছে না? এই যে একটা ভবিষ্যৎবাণী, ভবিষ্যতে কোনো একটা প্ল্যান বলা হচ্ছে, এটাকে বলে ফিউচার ইনডেফিনিট। আমরা যদি এই সেন্সটা না বুঝি, তার মানে আমরা বাংলাতে কথা বলতে পারি না। আর বাংলাতে অবশ্যই বলতে পারি, তার মানে আমরা এই সেন্সটাও বুঝি। জাস্ট এই ভাষার জন্য আমাদেরকে আলাদা করে বুঝতে হচ্ছে যে আচ্ছা, আহ, আমি খেলতে যাব, এটা যে ভবিষ্যৎ মিনিং দেয়, এটা আমাদের মাথায় নতুন করে দিতে হচ্ছে। বাট এটা কিন্তু আমরা অলরেডি জানি। আমি যদি বলি আমি শপিং করতে যাব, তাহলে আপনি তো আমাকে প্রশ্ন করবেন না যে কখন গিয়েছিলেন, আপনি আমাকে প্রশ্ন করবেন কখন যাবেন, মানে ভবিষ্যৎ নিয়ে। সো এই সেন্সের যে বাক্য, এটাকে বলে ফিউচার ইনডিফিনিট। তাহলে চলুন প্র্যাকটিস শুরু করি। তুমি করবে, ইউ উইল ডু। ইউ হচ্ছে সাবজেক্ট, তারপরে উইল আছে, তারপরে ডু হচ্ছে ভি ওয়ান। এই ডু কে চেঞ্জ করে আপনি প্র্যাকটিস করতে পারেন। ডু এর জায়গার মধ্যে স্টাডি দিলেন, ইট দিলেন, রান দিলেন, প্লে দিলেন। তুমি খেলবে, ইউ উইল প্লে। তুমি খাবে, ইউ উইল ইট। এইভাবে। তো চলুন আমরা ডু দিয়ে একটা বাক্য প্র্যাকটিস করি। তুমি করবে, ইউ উইল ডু। তুমি করবে না, ইউ ওন্ট ডু। তুমি কি করবে, উইল ইউ ডু। তুমি কি করবে না, ওন্ট ইউ ডু। তুমি কি করবে, হোয়াট উইল ইউ ডু। তুমি কি করবে না, হোয়াট ওন্ট ইউ ডু। তুমি কিভাবে করবে, হাউ উইল ইউ ডু। তুমি কিভাবে করবে না, হাউ ওন্ট ইউ ডু। এরপরে এখন এভাবে আমরা প্রত্যেকটা দিয়ে আলাদা আলাদা প্র্যাকটিস করবো, প্রত্যেকটা বাক্য দিয়ে। পজিটিভ স্টেটমেন্ট, সাবজেক্ট এইদিকে আছে, এদিকে হলো সাবজেক্ট, প্রত্যেকটা লেসনের মতো ঠিক। তারপর এখানে উইল আছে, উইল সবার জন্য। আচ্ছা, তারপর এগুলো হচ্ছে সবগুলো ভি ওয়ান। আই গো, সরি, আই উইল গো, আমি যাব। আমি আসবো, আই উইল কাম। আমি পড়বো, আই উইল রিড। আমি লিখবো, আই উইল রাইট। আমি খাবো, আই উইল ইট। তুমি পান করবে, ইউ উইল ড্রিঙ্ক। তুমি ঘুমাবে, ইউ উইল স্লিপ। তুমি সাঁতার কাটবে, ইউ উইল সুইম। তুমি উড়াল দিবে, ইউ উইল ফ্লাই। তুমি হাঁটবে, ইউ উইল ওয়াক। তারা দৌড়াবে, দে উইল রান। তারা কথা বলবে, দে উইল স্পিক। হি, হি এর সাথে উইল, সবার সাথে উইল, এটা
সিঙ্গুলারের জন্য আলাদা না। হি উইল ওয়ার্ক, সে কাজ করবে। সে হাসবে, হি উইল লাভ। সে রহিম বন্ধ করবে, রহিম উইল ক্লোজ। রহিম দেখবে, রহিম উইল লুক। এটা যে ইট দিয়ে তো সব জায়গায় হবে না। তারপরে বলি ইট উইল ওপেন, এটা খুলবে। ইট উইল ওপেন, এটা খুলবে। এটা চিন্তা করবে, ইট উইল থিঙ্ক। তারপরে নেগেটিভ স্টেটমেন্ট না বোধক, এখানে ছিল কি আই উইল গো, আমি যাব। তো আমি যাব না কি হবে, আই উইল নট গো, যেটাকে আমরা ওন্ট বলি সংক্ষিপ্তভাবে। আমি যাব না, আই ওন্ট গো। আমি আসবো না, আই ওন্ট কাম। আমি পড়বো না, আই ওন্ট রিড। আমি লিখবো না, আই ওন্ট রাইট। আমি খাবো না, আই ওন্ট ইট। আমরা পান করবো না, উই ওন্ট ড্রিঙ্ক। আমরা ঘুমাবো না, উই উইল স্লিপ। আমরা সাঁতার কাটবো না, উই উইল সুইম। রহিম এবং রহিমা উড়বে না, রহিম এন্ড রহিমা ওন্ট ফ্লাই। রহিম এবং রহিমা হাঁটবে না, রহিম এন্ড রহিমা ওন্ট ওয়াক। সে দৌড়বে না, হি ওন্ট রান। সে কথা বলবে না, হি ওন্ট স্পিক। রহিম বা সি দিয়ে বলি, সে হচ্ছে কাজ করবে না, শি ওন্ট ওয়ার্ক। সে হাসবে না, শি ওন্ট লাভ। রহিম বন্ধ করবে না, রহিম ওন্ট ক্লোজ। রহিম দেখবে না, রহিম ওন্ট লক। এরপর হচ্ছে আমি যদি হচ্ছে আলাদা আলাদা প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করতেছি না ফুল সবগুলা ভার্ব দিয়ে, বাট আপনাকে একটা সাবজেক্ট নিয়ে প্রত্যেকটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে। যদিও টাইম লাগবে, তারপরে করবেন ইনশাল্লাহ, অনেক উপকার হবে। তারপরে আছেন পজিটিভ কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন্স হবে বাট পজিটিভ। যেমন হাবুদুক ছিল আমি যাই, আই গো। আমি যাব না, আই ওন্ট গো। এখন হবে আমি কি যাব, উইল আই গো। আমি কি আসবো, উইল আই কাম। আমি কি পড়বো, উইল আই রিড। আমি কি লিখবো, উইল আই রাইট। আমি কি খাবো, উইল আই ইট। তুমি কি বা তোমরা কি পান করবে, উইল ইউ ড্রিঙ্ক। তোমরা কি ঘুমাবে, উইল ইউ স্লিপ। তোমরা কি সাঁতার কাটবে, উইল ইউ সুইম। তারা কি আহ উড়বে, উইল দে ফ্লাই। তারা কি হাঁটবে, উইল দে ওয়াক। তারা কি দৌড়বে, উইল দে রান। বা সে কি কথা বলবে, উইল হি স্পিক। সে কি কাজ করবে, উইল হি ওয়ার্ক। সে কি হাসবে, উইল হি লাভ। সে কি বন্ধ করবে, উইল হি ক্লোজ। এভাবে। এখন হচ্ছে নেগেটিভ কোয়েশ্চেন। আমি করি, আই ডু। আমি করি না, আই ডোন্ট ডু। আমি করি না, সরি, আমি করব, আই উইল ডু। আমি করব না, আই ওন্ট ডু। আমি কি করবো, উইল আই ডু। আমি কি করবো না, ওন্ট আই ডু। আমি কি করব না, বা এটা হচ্ছে কি আমি কি যাব না, ওন্ট আই গো। আমি কি আসবো না, ওন্ট আই কাম। আমি কি পড়বো না, ওন্ট আই রিড। তুমি কি লিখবে না, ওন্ট ইউ রাইট। তুমি কি খাবে না, ওন্ট ইউ ইট। তুমি কি পান করবে না, ওন্ট ইউ ড্রিঙ্ক। রহিম এবং রহিমা কি ঘুমাবে না, ওন্ট রহিম এন্ড রহিম স্লিপ। রহিম এবং রহিমা কি সাঁতার কাটবে না, ওন্ট রহিম এন্ড রহিমা সুইম। এরপরে আহ হি দিয়ে বলি, সে কি কাজ করবে না, ওন্ট হি ওয়ার্ক। সে কি হাসবে না, ওন্ট হি লাভ। সে কি বন্ধ করবে না, ওন্ট হি ক্লোজ। রহিম কি খুলবে না, ওন্ট রহিম ওপেন। রহিম কি চিন্তা করবে না, ওন্ট রহিম থিঙ্ক। এইভাবে কোয়েশ্চেন্স বাট নেগেটিভ। তারপরে WH কোয়েশ্চেন্স আছে পজিটিভ, এগুলাকে ওয়েন আছে, ওয়াই আছে, হাউ আছে, সবগুলা দিয়ে প্র্যাকটিস করতে হবে। আমি বারবার বলে দিচ্ছি, এটা হচ্ছে জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি এভাবে প্র্যাকটিস করবেন, বাট প্র্যাকটিস এর টাইমিং, প্র্যাকটিস অনেক সময় নিয়ে করতে হবে। যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি, আমি তো হচ্ছে মাত্র 30 মিনিটের মধ্যে দেখাচ্ছি, বাট আপনাকে প্র্যাকটিস প্রত্যেকটা সাবজেক্টের সাথে প্রত্যেকটা ভার্ব নিয়ে প্র্যাকটিস করতে হবে। যদিও আপনার মনে হচ্ছে আপনি পারেন না, তারপরও প্র্যাকটিস করেন, যেন এইসব আপনার ন্যাচারালি আপনার মুখের সাথে আপনার ব্রেনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, কখনো যেন ভুল না হয়। আচ্ছা, when will I go, কখন আমি যাব, কখন আমি আসব। when will I come, কখন আমি পড়ব। when will I read, কেন আমি লিখব, তখন why দিয়ে। when will I write, কখন আমি খাবো, when will I eat, কখন আমরা কি করব, পান করব। when will we drink, কেন আমরা পান করব, when will we drink, কিভাবে আমরা পান করব, how will we drink। তারা, কিভাবে তারা ঘুমাবে, how will they sleep, কিভাবে তারা সাঁতার কাটবে, how will they swim, কিভাবে তারা উঠবে, how will they fly, কিভাবে তারা হাঁটবে, how will they walk, কিভাবে তারা দৌড়াবে, how will they run, কিভাবে আমরা দৌড়াবো, how will we run, কিভাবে রহিম কথা বলবে, কিভাবে রহিম কথা বলবে, how will রহিম speak, how will রহিম speak। যদি আমি বাক্যটাকে আরো বড় করতে চাই, তখন আমরা যেহেতু ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে যাচ্ছি,
তো মধ্যে মধ্যে একটু একটু ট্রাই করবেন বাক্য বড় করার, মুখে স্পিকিং এর মাধ্যমে হোক, লিখে হোক। যেমন আমি বলি, কিভাবে সে কথা বলবে, হাউ উইল, সরি, রহিম দিয়ে বলি, রহিম কিভাবে কথা বলবে, স্পিচ দিবে, হাউ উইল রহিম স্পিক মানুষদের সামনে, ইন ফ্রন্ট অফ পিপল। রহিম কিভাবে এত অনেকগুলা মানুষের সামনে কথা বলবে, হাউ উইল রহিম স্পিক ইন ফ্রন্ট অফ লটস অফ পিপল। এরপরে হচ্ছে নিচে কি আছে, ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স নেগেটিভ, মানে হচ্ছে কি ডাব্লিউএইচ দিয়ে কোয়েশ্চেন্স হবে বা না বোধক হবে। যেমন কখন আমি যাব না, when won't I go, when won't I go, কখন আমি আসবো না, when won't I come, কখন আমি পড়বো না, when won't I read, কখন আমরা পড়বো না, when won't we read, কখন আমরা লিখবো না, when won't we write, কেন আমরা আহ, কেন আমরা খাবো না, why won't we eat, কেন আমরা পান করবো না, why won't we drink, কিভাবে, কিভাবে তোমরা ঘুমাবে না, হাউ won't you sleep, কিভাবে তোমরা সাঁতার কাটবে না, হাউ won't you swim, কিভাবে তোমরা উড়বে না, হাউ won't you swim, fly, কিভাবে রহিম হাঁটবে না, হাউ won't রহিম ওয়াক, কিভাবে রহিম দৌড়াবে না, হাউ won't রহিম রান, কিভাবে রহিম কথা বলবে না, হাউ won't রহিম স্পিক। সো এইভাবে প্রত্যেকটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন। এরপরে কোয়েশ্চেন্স আছে, এদিকে আনসার আছে। উইল ইউ গো, তুমি কি যাবে, উইল ইউ গো, ইয়েস আই উইল গো, হ্যাঁ আমি যাবো, নো আই ওন্ট গো, না আমি যাবো না, ওন্ট ইউ গো, তুমি কি যাবে না, ওন্ট ইউ কাম, তুমি কি আসবে না, ইয়েস আই উইল কাম, হ্যাঁ আমি আসবো, না, নো আই ওন্ট কাম, না আমি আসবো না, ওন্ট ইউ রিড, তুমি কি পড়বে না, নো আই ওন্ট রিড, না আমি পড়বো না, বা ইয়েস আই উইল রিড, আমি পড়বো। এইভাবে নিজে নিজে অ্যাক্টিং করবেন, যেহেতু আমরা ভাষা শিখছি তাই অ্যাক্টিং করতে হবে, অথবা কারোর সাথে প্র্যাকটিস করলে এটা তো আরো ভালো। এরপরে ওয়াই উইল ইউ গো, তুমি কেন যাবে, আই উইল গো বিকজ দিয়ে একটা রিজন বলতে হবে। অথবা ওয়াই ওন্ট ইউ ক্লোজ, ওয়াই ওন্ট ইউ ক্লোজ, তুমি কেন বন্ধ করবে না, আই ওন্ট ক্লোজ, আমি বন্ধ করবো না, বিকজ দিয়ে একটা রিজন। নিজে নিজে বাক্যকে বড় করার, একটু লং করার ট্রাই করেন, ফিল করেন যে হ্যাঁ আপনি ইংলিশ বলতে পারতেছেন, বলতেছেন, ধীরে ধীরে বলতেছেন, ভুল হোক কোনো প্রবলেম নাই। কেউ যদি আপনার ভুল নিয়ে হাসে, ঠাট্টা মস্কারি করে, তাও কোনো সমস্যা নেই। জাস্ট চুপ থাকেন, সামনে অগ্রসর হন, খুব শীঘ্রই তারা আপনার সফলতা দেখবে, তারা এটা ফিল করবে যে হ্যাঁ সে যা করছে তো ভালোই করছিল, আমরা এনে জিরো জিরো লেভেলের মধ্যে পড়ে আছি। আপনি যদি আজকে একটা ভুল করেও সামনে অগ্রসর হন, আজকে যদি ভুল করেও একটা বাক্য বলা ট্রাই করেন, তার মানে আপনি গতকাল থেকে আগেই আছেন। সো প্র্যাকটিস করেন, হোক না ভুল, ভিডিও মেক করেন, আনার সামনে দ্বারা প্র্যাকটিস করেন, একা একা রুমের মধ্যে, রাস্তার মধ্যে, যে জায়গায় পারেন প্র্যাকটিস করেন, হাসুক মানুষ, আপনি তারপরে ভয় পাবেন না, প্র্যাকটিস চালিয়ে যান। সো এই লেসনের মধ্যে যা পড়েছি ওই পার্ট নাম্বার 5 এ, এখানে আমরা এক নজরে সবগুলো একসাথে প্র্যাকটিস করব। কিভাবে? এখানে জাস্ট ভার্বটা চেঞ্জ করব, করে 8 ভাবে প্র্যাকটিস করব। আমি ঘুমাবো, আই উইল স্লিপ। আমি ঘুমাবো না, আই ওন্ট স্লিপ। আমি কি ঘুমাবো, উইল আই স্লিপ। আমি কি ঘুমাবো না, ওন্ট আই স্লিপ। আমি কেন ঘুমাবো, ওয়াই উইল আই স্লিপ। আমি কেন ঘুমাবো না, ওয়াই ওন্ট আই স্লিপ। আমি কিভাবে ঘুমাবো, হাউ উইল আই স্লিপ। আমি কিভাবে ঘুমাবো না, হাউ ওন্ট আই স্লিপ। ঠিক এখানে যদি আহ প্র্যাকটিস করার সময় এই যে স্লিপ আসে না, স্লিপটাকে চেঞ্জ করবেন। আরো তো আছে, ফ্লাই আছে, রান আছে, এগুলা দিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন। এরপরে ইউ উইল সুইম, তুমি সাঁতার কাটবে, তুমি সাঁতার কাটবে, ইউ উইল সুইম, তুমি সাঁতার কাটবে না, ইউ ওন্ট সুইম, তুমি কি সাঁতার কাটবে, উইল ইউ সুইম, তুমি কি সাঁতার কাটবে না, ওন্ট ইউ সুইম, তুমি কেন সাঁতার কাটবে, ওয়াই উইল ইউ সুইম, তুমি কেন সাঁতার কাটবে না, ওয়াই ওন্ট ইউ সুইম, তুমি কিভাবে সাঁতার কাটবে, হাউ উইল ইউ সুইম, তুমি কিভাবে সাঁতার কাটবে না, হাউ ওন্ট ইউ সুইম। সে উড়বে, she will fly, সে উড়বে না, she won't fly, সে কি উড়বে, will she fly, সে কি উড়বে না, won't she fly, সে কেন উড়বে, why will she fly, সে কেন উড়বে না, why won't she fly, সে কিভাবে উড়বে, how will she fly, সে কিভাবে উড়বে না, how won't she fly। ঠিক আছে, কি বললাম, ভার্ব চেঞ্জ করে, সাবজেক্ট চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে হবে। যেমন এখানে হচ্ছে কি প্রথমটা তো আই দিয়ে, এরপরটা হচ্ছে
প্লোরাল দিয়ে ভার্ব, ইউ দিয়ে তুমি বা তোমরা, এরপরে হচ্ছে সিঙ্গুলার দিয়ে থার্ড পারসন সিঙ্গুলার। এখানে তো এই সবসময় যে হি, শি, রহিম এগুলো দিয়ে না, আপনি হচ্ছে মাই ব্রাদার, মাই ফাদার, মাই মাদার, মাই ফ্রেন্ড, এরকম ভিন্ন নাম দিয়ে ভিন্ন মানুষের অবস্থান দিয়ে কি করবেন, প্র্যাকটিস করবেন। এরপরে আসেন পার্ট নাম্বার 6, যেখানে একটা টপিকের উপর 7টা করে কোয়েশ্চেন থাকে, সাথে আনসারও থাকে, যেগুলো আহ, প্রত্যেকটা আনসারকে দেখে দেখে 5 বার 10 বার পড়বেন। দেন দেখবেন এই ওই টপিকের উপরে আপনার একটা পিকচার তৈরি হয়েছে, একটা ভালো একটা আইডিয়া হয়েছে। তারপরে আপনি আপনার স্পিকিং পার্টনারের সাথে বা নিজের সাথে নিজে কোয়েশ্চেন গুলা করেন আর আনসার দেওয়ার ট্রাই করেন। ইনশাল্লাহ আস্তে আস্তে স্পিকিং এভাবে ঠিক হয়ে যাবে। নাম্বার 1 কোয়েশ্চেন, আগের টপিকটা কি, মাই ফেভারিট মুভি, পছন্দের মুভি। আইএলটিএস কিন্তু এরকম আসে, কিউ কার্ডের মধ্যে আসতে পারে, স্পিকিং পার্ট 1 এর মধ্যে আসতে পারে এই মুভি নিয়ে। সো মুভি টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমরা এখন মাত্র একটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্সের নর্মাল একটা আনসার শিখতেছি, তারপরে আমাদের যখন স্পিকিংটা ভালো হয়ে যাবে, দেন আমরা আরো ভালো করে, আরো লম্বা করে, সুন্দর বাক্য দিয়ে, সুন্দর ওয়ার্ড দিয়ে আনসার দিতে পারবো। জাস্ট এখন প্র্যাকটিসের জন্য, যেহেতু আমরা ফাউন্ডেশনকে মজবুত করতেছি, তো জাস্ট আনসার দেওয়ার ট্রাই করতে হবে, হোক ভুল হোক ছোট, তাতে কোনো সমস্যা নাই। সো নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ ইউর ফেভারিট মুভি, আপনার পছন্দের মুভি কি? মাই ফেভারিট মুভি ইজ, যেটা আছে এটা টাইটানিক ধরলাম। আই লাইক দিস মুভি ভেরি মাচ, আমি এই ছবিটাকে অনেক পছন্দ করি, বিকজ ইট হ্যাজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি অ্যান্ড গ্রেট অ্যাক্টরস। কারণ এটার মধ্যে হচ্ছে একটা মজাদার স্টোরি আছে এবং একটা দারুণ অ্যাক্টর আছে। একটা না, বহুবচন। হু আর দ্য মেইন অ্যাক্টরস ইন দিস মুভি, এই মুভির মধ্যে কারা হচ্ছে কি মেইন অ্যাক্টর, অভিনেতা কারা? দ্য মেইন অ্যাক্টরস আর, নাম বলে দিলেন। স্পিকিং এর মধ্যে আপনাকে যে ওই টাইটানিক মুভি বললে যাদের নাম বলতে হবে, বিষয়টা এমন না। আপনি যা নাম পারেন, আপনার ফুফাতো বা চাচাতো ভাই দুই একজনের নাম বলে দেন, জাস্ট বলাটাই হচ্ছে উদ্দেশ্য, আপনার সত্য মিথ্যা কেউ যাচাই করবে না। তারপরে দে পারফর্মড ভেরি ওয়েল, তারা খুবই ভালো পারফর্ম করেছিলেন, অ্যান্ড মেড দ্য মুভি মোর এনজয়েবল টু ওয়াচ, এবং ওই মুভিটাকে তারা হচ্ছে আরো কি করেছিলেন, আরো এনজয়েবল করেছিলেন দেখতে, মানে খুব আনন্দদায়ক বানিয়েছেন আর কি, মেড করেছেন। হোয়াট ইজ দ্য স্টোরি অফ দ্য মুভি, ওই মুভির স্টোরিটা কি? দ্য স্টোরি অফ দ্য মুভি ইজ অ্যাবাউট লাভ ম্যারেজ, এই মুভির স্টোরিটা হচ্ছে লাভ ম্যারেজ নিয়ে, বা হচ্ছে আহ, আপনি যা ইচ্ছা বলে দিবেন। টাইটানিক হলে আহ, একজন হিরো এবং হিরোইন, দে ফল ইন লাভ, এরকম একটা একটা বাক্য বলে দিলেন। যেহেতু আমাদের ফাউন্ডেশনের জার্নিটা, তো বেশি বড় কিছু বলা দরকার নেই, ছোট একটা বলে দিবেন। তারপরে বলে দিবেন ইট ইজ এক্সাইটিং অ্যান্ড টিচেস ইম্পর্টেন্ট লেসন্স অ্যাবাউট লাইফ, এটা খুবই রোমাঞ্চকর এবং এটা শেখায় ইম্পর্টেন্ট লেসন অ্যাবাউট লাইফ, জীবন সম্পর্কে। ওয়াই ডু ইউ লাইক দিস মুভি, তুমি কেন এই মুভিটাকে পছন্দ করো? আই লাইক দিস মুভি বিকজ ইট ইজ এন্টারটেইনিং অ্যান্ড ইন্সপায়ারিং, আমি মুভিটাকে পছন্দ করি কারণ এটা হচ্ছে খুবই এন্টারটেইনিং এবং ইন্সপায়ারিং, এটা হচ্ছে খুবই কি দেয়, বিনোদন দেয় এবং ইন্সপায়ার করে, উৎসাহিত করে। ইট অলসো, সরি, আই অলসো এনজয় দ্য ডায়ালগস, আমি আরো হচ্ছে ডায়লগ গুলাকে এনজয় করি, এন্ড সেন্স সিনস দ্যাট আর ভেরি ইমপ্রেসিভ, মানে যেগুলো হচ্ছে খুবই মনোমুগ্ধকর সিন আছে, এগুলাকে কি করি আমি এনজয় করি। এরপরে হচ্ছে ওয়েন ডিড ইউ ফার্স্ট ওয়াচ দিস মুভি, কখন প্রথমবারে আপনি এই মুভিটা দেখেছিলেন? আই ফার্স্ট ওয়াচড দিস মুভি, এই যে আমরা তো পাস্ট ইনডিফিনিট পড়েছিলাম না, সাবজেক্ট, তারপরে হচ্ছে ভি টু। আই ফার্স্ট ওয়াচড, প্রথমে, এই ফার্স্ট হচ্ছে প্রথম, তার মানে আই ওয়াচড আমি দেখেছিলাম, দিস মুভি এই মুভিটা। আই ফার্স্ট ওয়াচ দিস মুভি, আমি মুভিটা দেখেছিলাম, দেখি না, দেখেছিলাম কয় বছর আগে, 2 years ago। ফ্রম দ্যাট টাইম, সেই সময় থেকে, ইট বিকেম মাই ফেভারিট ওয়ান, সেই সময় থেকে এটা আমার পছন্দের একটা মুভি হয়ে গেল। হু ডু ইউ ইউজুয়ালি উইথ দিস মুভি উইথ, না আপনি সাধারণত এই মুভিটা কার সাথে দেখেন?
I usually watch this movie with my family or friends. আমি এটা হয়তো সাধারণত কি দেখি? ফ্যামিলির সাথে দেখি বা বন্ধু-বান্ধবের সাথে দেখি। ওয়াচিং টুগেদার মেক্স ইট মোর ফান অ্যান্ড এনজয়েবল। একসাথে দেখা এটাকে আরো কি বানায় ফেলে? ফান এবং এনজয়েবল করে তোলে। হাউ ডু ইউ ফিল আফটার ওয়াচিং দিস মুভি? কিভাবে তুমি ফিল করো এই মুভিটা দেখার পর? মানে এই মুভিটা দেখার পর আপনার ফিল কি হয়? আফটার ওয়াচিং দিস মুভি, এই মুভিটা দেখার পর আই ফিল হ্যাপি অ্যান্ড ইন্সপায়ার্ড। এই মুভিটা দেখার পর আমি হ্যাপি ফিল করি এবং ইন্সপায়ার্ড ফিল করি। আমি কিন্তু এখানে জাস্ট যেভাবে ট্রান্সলেশন করতেছি এটা হচ্ছে জাস্ট হচ্ছে কিসের জন্য? স্ট্রাকচারটা বোঝার জন্য। আর না হয় আমি এই হ্যাপির বাংলা, ইন্সপায়ার্ড এর বাংলা আলাদা করে করতে পারতাম। বাট এখানে আমাদের মেইন ট্রান্সলেশন শেখা উদ্দেশ্য না। কিভাবে অর্থটা বাক্যটা এই প্রত্যেকটা বাক্য কি মিনিং দিচ্ছে জাস্ট মিনিংটাকে আন্ডারস্ট্যান্ডিং এ নিয়ে আসা। আমাদের বাংলা যে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড শিখতে হবে বিষয়টা টোটালি এরকম না। হ্যাপি আমরা বাংলাতে ব্যবহার করি। এটা বাংলার সাথে মিশে গেছে। ইন্সপায়ার্ড উৎসাহিত এই বিষয়গুলো। ইট অলসো মোটিভেটস মি, এটা আমাকে কি করে? অনুপ্রাণিত করে টু থিংক পজিটিভলি অ্যান্ড এনজয় লাইফ। এটা আমাকে পজিটিভলি থিংকিং করতে কি করে? অনুপ্রাণিত করে এবং আরো কিসে অনুপ্রাণিত করে? এনজয় লাইফ, জীবনকে উপভোগ করার জন্য, এনজয় করার জন্য। শেষ হলো। এরপরে হচ্ছে প্রেজেন্টেশন পার্ট। এখানে আপনাকে একটা ভিডিও তৈরি করতে হবে 2 থেকে 3 মিনিটের প্রেজেন্টেশনের মতো করে। লাইক আপনি ফিল করবেন যে আপনি অনেকগুলো মানুষের সামনে একটা প্রেজেন্টেশন দিচ্ছেন। আপনার টিচার আছে, স্টুডেন্ট আছে, অনেক সাধারণ মানুষ বসে আছে। সো তারা শুনতেছে, এটা ভেবে এটাকে ফিল করে খুবই ন্যাচারালি একটা মুভি নিয়ে ডিসক্রাইব করবেন, প্রেজেন্টেশন দিবেন। শুরুটা খুব সুন্দর হবে এটা দিয়ে বা নিজের মতো করে আলাদা একটা লিখে নিবেন। এন্ডিংটাও খুব সুন্দর হবে। আর ঠিক মধ্যখানে এই পয়েন্টগুলো সামনে রেখে হচ্ছে এগুলো প্র্যাকটিস করবেন। আপনি চাইলে নিজের মতো করতে পারেন, না হয় এখানে যে সিম্পলটা দেওয়া আছে এটা হচ্ছে উপরে যা যা আমরা পড়েছি 7টা কোয়েশ্চেন্স মূলত সেম ভাবে এখানে একটা পর একটা সাজিয়ে দেওয়া আছে। এই বিষয়গুলো তুলে দিলেই হচ্ছে আপনার 2 থেকে 3 মিনিটের ভিডিও হয়ে যাবে এবং সুন্দর একটা মিনিংফুল প্রেজেন্টেশন হয়ে যাবে। ওকে, তাহলে শুরু করে দেন। প্র্যাকটিস করেন, ভিডিও মেক করেন, স্পিকিং প্র্যাকটিস করেন। অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনার স্পিকিং এর অবস্থা কি? স্পিকিং শুরু করছেন কিনা? কোনো স্পিকিং পার্টনার আছে কিনা? আমাকে অবশ্যই জানাবেন। জার্নিটা কেমন হচ্ছে এটাও জানাবেন। আমি বিলিভ করি যদি কন্টিনিউ করেন ইনশাআল্লাহ একদিন না একদিন ইংলিশের মধ্যে আপনার দখলদারিতেও আসবে। আপনিও ইংলিশে লিখতে পারবেন, বলতে পারবেন, শুনে বুঝবেন, আপনার থিংকিং প্রকাশ করতে পারবেন ইনশাআল্লাহ। সাথে থাকুন। যদি ভালো লাগে শেয়ার করুন, অন্যকে শেখার সুযোগ করে দিন। আমি দোয়া করি আপনাদের জন্য ভালো করে শিখেন এবং সুন্দর একটা জীবন যাপন করেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। মে আল্লাহ ব্লেস ইউ অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।